প্রিয় শিক্ষার্থী বোনেরা, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর ছোট্ট বোনদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের উপর তোমাদের সামনে একটি অনলাইন ক্লাস উপস্থাপনা করতে যাচ্ছি। এবং আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, ইতোমধ্যে আমরা এই অধ্যায়টি নিয়ে গতকাল ক্লাস করেছি, যেটা কিনা দ্বিতীয় অধ্যায়, এবং এই অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এবং গত ক্লাসে আমি সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমিটা তোমাদেরকে পড়িয়ে দিয়েছিলাম, এবং আমরা দেখেছিলাম যে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য সবাইকে আহ্বান করেন। এবং আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে 7ই মার্চের ভাষণ ও বাঙালির স্বাধীনতার প্রস্তুতি। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে 6ই মার্চ ইয়াহিয়া খান এক বেতার ভাষণে জাতীয় পরিষদ অধিবেশন আহ্বান করেন, এবং এই আহ্বানের বিপরীতে বঙ্গবন্ধু দেখেছিলাম যে শেখ মুজিবুর রহমান 7ই মার্চ রেসকোর্স ময়দানে, বর্তমানে যেটা নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। এবং ওই যে বৃহত্তর কর্মসূচি, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 7ই মার্চের ভাষণ। এবং আমরা আজকে দেখব যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ কি দিয়েছেন, এবং আমাদের যে বাঙালিরা তারা কিভাবে স্বাধীনতা প্রস্তুতি গ্রহণ করেছে। তাহলে আমি আশা করছি যে তোমরা সকলে বই এবং খাতা নিয়ে অনলাইন ক্লাসে ঝটপট বসে পড়েছ, এবং যারা এখনও প্রস্তুত হয়ে মোবাইলের সামনে বা স্ক্রিনের সামনে আসুনি, তারা ঝটপট তৈরি হয়ে এসে পড়ো। তাহলে আমরা চলো বইয়ে ফিরে যাই, 7ই মার্চের ভাষণ এবং বাঙালির স্বাধীনতার প্রস্তুতি। আচ্ছা, 7ই মার্চের ভাষণ ও বাঙালির স্বাধীনতার প্রস্তুতি টপিকটা পড়ার আগে দেখো, আমরা সুন্দর একটা চিত্র দেখতে পাচ্ছি, যেটা কিনা বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের দৃশ্য, তাই না? দেখো, এখানে বঙ্গবন্ধু আঙ্গুল নাড়িয়ে কথা বলছেন, এবং হাজারো লক্ষ জনগণ কিন্তু তার ভাষণে তার সাথে আছে আর কি, তারা যুদ্ধে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে, তাই না? তিনি যে ডাক দিয়েছেন অসহযোগ আন্দোলনে, সেখানে কি তারা কিন্তু সাড়া দিয়েছে। তার চিত্র কিন্তু তার প্রমাণ কিন্তু আমরা এই চিত্রটার মাধ্যমে দেখতে পাই যে জনসাধারণ বঙ্গবন্ধুকে কতটুকু ভালোবাসত, তাই না? আচ্ছা, তাহলে আমরা চলো পড়ায় ফিরে যাই। বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণে বিজয়ী দল হিসেবে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেন। জনগণের প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতার নির্দেশ দিয়ে তিনি তার ভাষণে কোর্ট কাচারি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। আমরা জানি একটি সার্বভৌম রাষ্ট্র পরিচালিত হয় জনগণের ট্যাক্স বা খাজনায়। তিনি তার ভাষণে আরও বলেন, যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেয়া হলো। বঙ্গবন্ধু 1971 সালের 1 মার্চ থেকে ইয়াহিয়া ও তার সহযোগী ভুট্টোর কর্মকাণ্ড দেখে বুঝেছিলেন এরা নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে না। তাই তিনি একদিকে আলোচনা ও অন্যদিকে চূড়ান্ত সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে স্বাধীনতার জন্য জাতিকে প্রস্তুত হতে আহ্বান জানান। প্রয়োজনে যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের জন্য তিনি বলেন, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলা, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। বক্তৃতায় আরও এক জায়গায় তিনি বলেন, প্রত্যেকে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। এই সেন্টেন্সটা কিন্তু আমরা আগেও শুনেছি, তাই না? তাহলে দেখো কি বলেছে, যে যা আছে, আমাদের বাঙালিদের যা আছে তা নিয়ে কিন্তু তিনি যুদ্ধে অগ্রসর হওয়ার জন্য আহ্বান করেছেন। এক কথায় গেরিলা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করার প্রকাশ্য নির্দেশনা পাওয়া যায়। 10 লক্ষ লোকের উপস্থিতিতে তিনি তার বক্তৃতায়, অর্থাৎ আমরা যে চিত্রটা দেখলাম যে জনসমাগম, সেখানে কত সংখ্যক লোক ছিল? 10 লক্ষ। তিনি তার এই বক্তৃতায় বাংলাদেশ শব্দটি ব্যবহার করে ভবিষ্যৎ নতুন রাষ্ট্রের নামকরণ চূড়ান্ত করেন। তাহলে বাংলাদেশ শব্দটি ব্যবহার করে ভবিষ্যৎ নতুন রাষ্ট্রের নামকরণ চূড়ান্ত করেন কবে? 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে। বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাঙালিকে স্বাধীনতার জন্য প্রস্তুত রাখা। বক্তৃতার শেষ অংশে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিয়ে তিনি স্পষ্টভাবেই স্বাধীনতার ডাক দেন। বক্তৃতায় বঙ্গবন্ধু নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ উন্মুক্ত করতে ইয়াহিয়া ঘোষিত 25শে মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করার ব্যাপারে 4টি পূর্বশর্ত ঘোষণা করেন। আচ্ছা, ইয়াহিয়া খান যে আমাদের জাতীয় পরিষদের
অধিবেশনে যোগদান করার জন্য আহ্বান করেছেন। তিনি সেখানে যাওয়ার আগে 4টি পূর্ব শর্ত রাখেন। দেখো কি, সামরিক আইন প্রত্যাহার, তোমরা এগুলো আন্ডারলাইন করো। নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, সেনাবাহিনীর গণহত্যার তদন্ত, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেয়া। এই দাবিগুলো মেনে নেওয়া পর্যন্ত তিনি অসহযোগ আন্দোলন অব্যাহত রাখার নির্দেশ দেন। ইয়াহিয়ার নেতৃত্বে পাকিস্তানের সামরিক শাসকরা বঙ্গবন্ধুর গণতান্ত্রিক এই দাবিগুলো কখনো মেনে নেয়নি, ফলে বাঙালির আন্দোলন বেগবান হয়ে ওঠে। তাহলে তিনি যে শর্তগুলো রাখেন, তো সেগুলো কিন্তু ইয়াহিয়ার নেতৃত্বে পাকিস্তানিরা এগুলো মেনে নেয় নাই, ঠিক আছে। এর ফলে বাঙালিদের আন্দোলন কি আরও একেবারে তেজালো হয়ে ওঠে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তি সনদ, এই লাইনটা আন্ডারলাইন করো। এই ভাষণ সারা দেশের মানুষকে স্বাধীনতার মঞ্চ উজ্জীবিত করে, তাদের ঐক্যবদ্ধ করে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশের কাজে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। এই ভাষণ যেন জাদুর স্পর্শে বাঙালি জাতিকে বীরের জাতিতে রূপান্তরিত করেছে। এই ভাষণ বিশ্বের রাজনৈতিক ইতিহাসে কি এক অনন্য দৃষ্টান্ত। ইউনেস্কো 2017 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই ভাষণ ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি ঐতিহ্য হিসেবে ইউনেস্কো অন্তর্ভুক্ত করেছে। বঙ্গবন্ধুর এই ভাষণ পৃথিবীর একমাত্র অলিখিত ভাষণ যা কিনা বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই ভাষণের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধ জনগণ অসহযোগ আন্দোলনে অংশ নেয় এবং মুক্তি সংগ্রামে কি ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দেশের স্কুল, কলেজ, অফিস, আদালত, কলকারখানা সব কিছু কি বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ জনতা পাকিস্তানি বাহিনীকে বিভিন্ন স্থানে প্রতিরোধ করতে থাকে। খাজনা ট্যাক্স আদায় বন্ধ হয়ে যায়। সেনানিবাস ব্যতীত সর্বোচ্চ বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। গভর্নর হাউস, সেনানিবাস কিংবা সচিবালয় থেকে নয়, সেদিন বাংলাদেশ পরিচালিত হয় ধানমন্ডি 32 নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাড়ি নাম্বার দেখো 677 নম্বর থেকে। এটাই হয় সরকারের কার্যালয়। কোনটা? বঙ্গবন্ধুর 25 নম্বর ধানমন্ডি 25 সড়কের যে বঙ্গবন্ধুর বাড়িটা আছে সেটাই কি সরকারের কার্যালয়। আর আওয়ামী লীগের সদর দপ্তরের দলের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর নির্দেশনাগুলো বাস্তবায়নের কাজ চালিয়ে যান। অবস্থা উপলব্ধি করে ইয়াহিয়া 15ই মার্চ ঢাকা সফরে আসেন এবং বঙ্গবন্ধুর সাথে আলোচনার প্রস্তাব দেন। 16ই মার্চ থেকে আলোচনা শুরু হয়। 22শে মার্চ জুলফিকার আলী ভুট্টো ঢাকায় আসেন এবং আলোচনায় অংশ নেন। আলোচনা ব্যর্থ করে বাঙালি নিধনের নির্দেশনা দিয়ে 25শে মার্চ রাতে ইয়াহিয়া ভুট্টো ঢাকা ত্যাগ করেন। তারা কি ষড়যন্ত্র করে কিন্তু একসাথে ঢাকা ত্যাগ করেছেন। আর ওই দিনই মধ্যরাতে তারা বাঙালির উপর চরম আঘাত হানে। ওই কাল রাতে পাকিস্তানি সেনারা অসংখ্য বাঙালিকে নির্বিচারে হত্যা করে। তাহলে দেখো পুরোটাই কিন্তু একটা প্ল্যান, তাই না? তারা দেশে এসে আবার আলোচনা করে, তারপর কিন্তু সব কিছু ব্যর্থ করে কি তারা 25শে মার্চ রাতে আবার চুপ করে পালিয়ে যায়। আর ওই দিন রাতে কিন্তু কি পাকিস্তানের বর্বর জাতিরা আমাদের উপর আঘাত হানে। তাহলে সম্পূর্ণটাই কী ছিল? একটা প্ল্যান ছিল। আর এভাবেই কিন্তু আমাদের বাঙালি ওই রাতে লক্ষ লক্ষ সহস্র বাঙালি কি নিজের জীবন বিলিয়ে দিয়েছিল পাকিস্তানিদের হাতে। তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের মুক্তিযুদ্ধে কিভাবে বাঙালিরা অংশগ্রহণ করে এবং 7ই মার্চের ভাষণটাও সুন্দরভাবে লেখা আছে। যেহেতু সহজ সরল ভাষায় লেখা আছে তাহলে আমি আর ডিটেলে গেলাম না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে যতটুকু পড়ানো হয়েছে ততটুকু অবশ্যই বাসায় পড়ো এবং ভালো মতো প্রিপারেশন নাও। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।